ওরা এই সমস্ত গরমিল ওরা ইচ্ছে করেই করে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন না হয়, নিয়োগ নির্বাচন না হয়। উনি যত কোটি টাকা বিজ্ঞাপন করেছেন যে আমি সিঙ্গুরকে ফিরিয়ে দিলাম শস্যের ভান্ডারে, সেই বিজ্ঞাপনের টাকাটা উনি হিসেব দিন, ওই টাকা দিয়ে কারখানা হয়ে যাবে। খুব ভালো, বামপন্থীরা খুব খারাপ করেছে, সেই জন্য ওটা তিনি মোদিজিকে উপহার দিয়েছেন। কারখানাটা দিয়ে মোদিজিকে উপহার দিয়েছেন তো, এখানে সন্দেহ নেই। আশা করতে যাবে, যাদের সামান্য বোধ বুদ্ধি আছে সকলেই জানেন যে মোদি মমতা থাকাকালীন কোথাও শিল্প হবে না, লিখে রাখুন। এটাই তো বেআইনি চাকরি। সবাইকে বেআইনি সবাই পেয়েছে, কারণ গোটা প্রক্রিয়াটাই বেআইনি। লোকে বুঝতে পারছে না, কেউ ইন্ডিভিজুয়ালি বেআইনি করেছে সে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই গোটা প্রক্রিয়াটাই বেআইনি হয়েছে। স্যার, এসএসসি নতুন যে ফাইনাল লিস্ট একাদশ দ্বাদশের আমরা দেখতে পেলাম, সেই তালিকাতে আবারও সংখ্যার গড়মিল দেখা যাচ্ছে, কি বলবো? এরা কোনো কাজই ঠিক মতো করতে পারে না, সেই জন্যই বারে বারে মামলা হয়, এবং এর ফলে যারা যথার্থই নিজেদের মেধার ভিত্তিতে নির্বাচিত হতে পারতেন তারা অসুবিধায় পড়েন। ইতিমধ্যে এখন একটা মামলা পেন্ডিং আছে যে 2025-এর বিধিটা কতটা সংবিধান সম্মত, সেটার রায়ের উপরে অনেক কিছু নির্ভর করবে। তারপরে এই সমস্ত গরমিল ওরা ইচ্ছে করেই করে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন না হয়, নিয়োগ নির্বাচন না হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি তো বলেছিলেন স্বচ্ছতার সাথে আরে 2025 শিক্ষামন্ত্রী ফন্ত্রী এরা কে কি বলে, এইসব নিয়ে আমাকে প্রশ্ন করেন কেন? ওদের যা শিখিয়ে দেওয়া হয় তোতা পাখির মতো বলে, ওরা নিজস্ব কোনো বোধ বুদ্ধি দিয়ে বলে নাকি? কিন্তু এখানকার এসএসসি যতটা স্বচ্ছতার সাথে হয়েছে অন্য কোথাও হয়নি। পরীক্ষার পর এই কথাও শোনা গেছে। ঠিকই তো বলেছে, এখানে যেরকম স্বচ্ছভাবে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে অন্য কোথাও হয়নি তো। ওদের প্রত্যেকটা কথার নিহিতার্থটা বুঝতে হবে, যে আমরা যত সূক্ষ্মতার সঙ্গে চুরি করতে পেরেছি অন্য কেউ পারেনি। কেউ তো বক্তব্য। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আবারও এই গরমিল নিয়ে মামলা হয় তাহলে তো আবারও বিকাশ রঞ্জন ভট্টাচার্য দোষ। তো হবে, তোরা চুরি চামারি করলে গুন্ডামি বদমাইশি করলে তার বিরুদ্ধে তো লড়াই হবে, সেই লড়াই হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবে, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক সামাজিক প্রক্রিয়া। কিন্তু দুর্নীতি করলে দোষ না, মামলা হলে দোষ। বটেই তো, ওরা তো চায় আমরা দুর্নীতি করবো, গুন্ডামি করবো, ধর্ষণ করবো, তার বিরুদ্ধে কেন আওয়াজ তোলা হবে? আমরা আমাদের মতো করে যাব আর দিদির জয়গান করবো, সেটাই আমাদের একমাত্র কাজ। তার বিরুদ্ধে কেন লোকে কথা বলবে, কেন লড়াই করবে? যদি সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে কি এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে? দেখা যাক, ওরা করবে না, ওরা করতে চায় না, ওই ছেলেগুলোকে ওরা মিথ্যা প্রলোভনের উপর টিকিয়ে রাখতে চায়। এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার ওটা সেটা বাতিল কতটা হবেই, কোনো বৈধ? সন্দেহ নেই। ওটা বাতিল হবেই, যতদূর সম্ভব, যতটুকু আইন আমি বুঝি বাতিল হয়ে যাবে। এক্সপিরিয়েন্সে 10 নাম্বার বাতিল হয়ে যাবে? এটা আমার হবেই, তার মাইনে আমার নিজের ধারণা হওয়া উচিত। তাহলে যারা এতদিন চাকরি করলেন তাদের অভিজ্ঞতার কোনো দাম নেই? কারণ চাকরিটাই তো বেআইনি চাকরি। সবাইকে বেআইনি ভাবে চাকরি পেয়েছে? সবাই পেয়েছে, কারণ গোটা প্রক্রিয়াটাই বেআইনি। লোকে বুঝতে পারছে না, কেউ ইন্ডিভিজুয়ালি বেআইনি করেছে সে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই গোটা প্রক্রিয়াটাই বেআইনি হয়েছে। এখন যে যন্ত্রটা কলুষিত, সেই যন্ত্রের মধ্যে দিয়ে যারা বেরোচ্ছেন সকলেই কলুষিত হয়ে পড়ছেন। কেউ যে ইচ্ছাকৃতভাবে কলুষিত হচ্ছেন তা নয়। 26,000-এর মধ্যে কিছু তো যোগ্য শিক্ষক থাকার কথা। অনেক যোগ্য আছেন, কিন্তু তারা তো ওই মমতার দুর্নীতির শরিক হয়ে পড়েছেন দুর্ভাগ্যজনক ভাবে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা তাদেরই তো বেশি করা উচিত ছিল, যে তোমার এই উপকম্যের জন্য আমরা আমাদের মেধা থাকা সত্ত্বেও কাজ পাচ্ছি না। এই কথা তো আর কেউই বলছে না যে সবাই টাকা দিয়েছে, তা নয়, কিন্তু সবাই টাকা না দিলেও কিছু লোক টাকা দিয়েছে, বেশ কিছু লোক টাকা দিয়েছে, বেশ কিছু লোক তৃণমূলের হয়ে গুন্ডামি করে চাকরি পেয়েছে, এবং তার ফলে এরাও তার শিকার হয়ে পড়েছে। সেই জন্য এদের লড়াইটা উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে সরাসরি লড়াই করা, তারা তো তা করেননি দুর্ভাগ্যজনক ভাবে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাকি প্যানেল বাতিল করা হয়েছে, বিচারপতি ঘুমিয়ে ঘুমিয়ে রায় দিয়েছেন। আর সব বিচারপতির বিরুদ্ধে এক অভিযোগ, এটা তো আর অভিজিৎ গাঙ্গুলি না, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একটা ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছিল, সেই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে গেছে,
সুপ্রিম কোর্টে দিনের পর দিন সওয়াল করেছে, তারপর রায় এসছে, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করেছে। একমাত্র যারা দুর্নীতি করলো ওর পিসি, সেই ঠিক কাজ করেছে। সে শিক্ষক হয়ে তারা বিচারপতিদের উদ্দেশ্যে বারংবার যে কটাক্ষ করছেন, এটা কতটা সে শিক্ষক তারা সুলভ আচরণ? এই মমতার আমলে শিক্ষাটা এই জায়গায় দাঁড়িয়েছে, এটা তো বুঝতে হবে। মমতার আমলে শিক্ষাটা এই জায়গায় দাঁড়িয়েছে। স্যার, একেবারেই অন্য একটি প্রসঙ্গে যখন আমরা কিছুদিন আগে দেখেছিলাম নরেন্দ্র মোদীর সিঙ্গুরে সভা, এরপরেই একেবারে 28শে জানুয়ারি, আসছেই 28শে জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাবেন, সভা করতে, জনসভা হবে। জনসভায় অসুবিধা কি আছে? প্রচুর বেআইনি টাকা আছে, দুর্নীতির টাকা আছে, ট্রাকে করে চারিদিক থেকে লোকজন নিয়ে যাবে, জনসভা হবে, গিয়ে বলবে আমি বেশ করেছি, এখানে শিল্পের কারখানা তুলে দিয়ে আমি মোদিজিকে উপহার দিয়েছি, মোদিজি এসে স্বীকার করে গেছে যে আমি উপহার দিয়েছি। আমি আজকে তোমাদের সেটা বলতে এলাম যে দেখো, মোদিজি সেবা করাই আমার কাজ ছিল, সে কাজ করেছি, তাতে তোমাদের কষ্ট হয়েছে, তোমরা কাজ পাওনি, সেটা তোমাদের দুর্ভাগ্য, তোমরা মন্দিরে গিয়ে পুজো করো, এটাই বলবে। ঠিক আছে, এই কথাগুলোই বলবে। কিন্তু মন্দির হচ্ছে, মসজিদ হ্যাঁ, হচ্ছে, বুঝেছো? সবকিছু হচ্ছে, শিল্প হচ্ছে না। শিল্প হবে কেন? শিল্পের তো দরকার নেই। বেকাররা কোথায় যাবে? বেকাররা মন্দির হচ্ছে, সেখানে গিয়ে বসে পড়ে ভয়, যারা উচ্চ বর্ণের ব্রাহ্মণ তারা পুরোহিত করে করে, বাদ বাকিরা আশেপাশে ঘুগনি বিক্রি করবে, চায়ের দোকান বিক্রি করবে, ধূপ বিক্রি করবে। কিন্তু মুখ্যমন্ত্রী টাটা বা শিল্পের বিরুদ্ধে না, কৃষকদের পক্ষে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কারো পক্ষই না দুর্নীতির পক্ষে। কৃষকদের পক্ষে দোকানে কোথায়? কৃষক চাষ করতে পারছে না কেন? উনি যত কোটি টাকা বিজ্ঞাপন করেছেন যে আমি সিঙ্গুরকে ফিরিয়ে দিলাম শস্যের ভান্ডারে, সেই বিজ্ঞাপনের টাকাটা উনি হিসেব দিন, ওই টাকা দিয়ে কারখানা হয়ে যাবে। কিন্তু জোর করে বামপন্থীরা জমি নিয়ে নিচ্ছিল বলে তিনি সেই আন্দোলন করেছেন। খুব ভালো, বামপন্থীরা খুব খারাপ করেছে, সেই জন্য ওটা তিনি মোদিজিকে উপহার দিয়েছেন। কারখানাটা দিয়ে মোদিজিকে উপহার দিয়েছেন তো, এখানে সন্দেহ নেই। তাহলে কি শিল্প আসবে না না সিঙ্গুরে? না, কি করে শিল্প আসবে? উনি তো শিল্প আসার সমস্ত সম্ভাবনা বন্ধ করে দিয়েছেন। শিল্প আসার জন্য যে ইনসেনটিভ স্কিম ছিল সেগুলোকে বাতিল করেছেন। এখন ওর একমাত্র শিল্প হচ্ছে কাঠমানি। তাহলে সিঙ্গুরে যারা এত আশা নিয়ে মোদির সভায় গেছিলেন, আমরা দেখবো মুখ্যমন্ত্রী জনসভাতেও তারা যাবেন শিল্পের আশায়। নির্বোধরা যাবে, নির্বোধরা। কেউ শিল্পের আশা করতে যাবে না। যাদের সামান্য বোধ বুদ্ধি আছে সকলেই জানেন যে মোদি মমতা থাকাকালীন কোথাও শিল্প হবে না, লিখে রাখুন। এই সিঙ্গুরকেই তো হাতিয়ার করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সে হয়েছেন। হাতিয়ার হতে পারে তো, লোকে তো অনেক মিথ্যে প্রবঞ্চনা, মিথ্যে প্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছেন, চিরকালই হন, এবং তার খেসারত মানুষকে দিতে হচ্ছে। আচ্ছা, বামপন্থীরা কোথাও গিয়ে এই শিল্প আনার বিষয়ে, মোদি মমতা সভা দেখতে পাচ্ছি, বামপন্থীরা যাবে না একবারও শিল্পের জন্য সিঙ্গুরে? বামপন্থীরা তো শিল্পের জন্য পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছে, লড়াই করছে। বামপন্থীরা কি মোদি মমতার মতো অত বিজ্ঞাপনী প্রচারে যাবে নাকি? মোদি মমতায় মিটিং এর জন্য বিজ্ঞাপনে যত খরচা করেছে, জিজ্ঞেস করবেন তোদের কাছে, একটা হিসেব দিক না। সেই হিসেব দিক, সেজন্য ওরা সবই তো বিজ্ঞাপনে থাকবে, লোকে দেখবে। বামপন্থীরা নিচে নিচে যা কাজ করার কাজ করছে, সেজন্য তোদের বামপন্থী নিয়ে ভয়। বামপন্থীরা তো নাকি পুরোনো মদের বোতলে নতুন মদ, অভিষেক ব্যানার্জি বলেছে। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি ওর পিসি মদ বিক্রি করে অভ্যস্ত, সুতরাং ওরা ভালো জানে কোনটা পুরনো বোতল, কোনটা নতুন মদ। এটা অভিষেক থেকে ভালো থেকে জানতে পারবে না। লাল দেখলে দূরে থাকতে হবে, সাধারণ জনগণকে বোঝাচ্ছেন অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, সে তো ঠিক। এটা উনি নতুন কি বোঝাবেন? ওর গুরুদেবের গুরুদেব হিটলারের এটা বুঝিয়েছিল, তাতে কি হয়েছিল? স্যার, একেবারে শেষ প্রশ্ন, 26শে বিধানসভা নির্বাচনে কি পরিবর্তন আসবে? মানুষ যদি পরিবর্তন চান আসবে। মানুষ যদি মনে করেন না আমরা এই অন্ধকার থেকে আরো অন্ধকারে যাব, মদের বোতল আর মন্দির আমাদের একমাত্র অবলম্বন, তাহলে মানুষ রাখবে।